দয়া তো করছি রে বাবা, বলছি তো বাঁচাবো। তাহলে আমাকে টিপে মারবার খুব সুবিধা হয় না? না রে, কিচ্ছু করব না। তোর ভয় করে তুই ডিঙিয়ে যা। গল্পদূতের আজকের নিবেদন ষষ্ঠী চট্টোপাধ্যায়ের লেখা লক্ষ্মী আচার্যির গল্প। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স প্রকাশিত 50টি ভূতের গল্প বইটি থেকে। আজকের গল্প পাঠে আমি মাধব, অন্যান্য চরিত্রে রয়েছেন স্বরূপ প্রামাণিক এবং পমি দাস। শুনতে থাকুন ষষ্ঠী চট্টোপাধ্যায়ের লেখা লক্ষ্মী আচার্যির গল্প। হরিহর ডাঙ্গার চর। একদিকে নাড়ু গ্রাম, অন্যদিকে ভেলায় গেছি। মধ্যে বাবুর মায়ের মরা খাল। এই মরা খালের ওপারে মরা ঘাট, অর্থাৎ হরিহর ডাঙ্গার চর। তবে হরিহর ডাঙ্গা কেউ বলে না, বলে হরার ডাঙ্গা। সেই হরার ডাঙ্গার চরে লক্ষ্মী আচার্যি রোজ রাত্রিবেলা ভূতের কাঁধে চেপে জপ করতে যেতেন, আর ফিরে আসতেন প্রায় মাঝরাতে ভূতের কাঁধে চেপে। তিনি ছিলেন মস্ত গুণিন। তার মতো গুণিন এ তল্লাটে কেন, গোটা বর্ধমান জেলাটার মধ্যে আর কেউ ছিল কিনা সন্দেহ। মন্ত্রের শক্তিতে ভূতকে তিনি বেঁধে রেখেছিলেন। পান থেকে চুন খসবার আগেই ভূতেরা তার সব হুকুম তামিল করে দিত। তাকে পালকিতে বসিয়ে সেই পালকি কাঁধে করে বইত। অনেকেই নাকি আড়ালে আবডালে লুকিয়ে দেখেছে এ দৃশ্য। ছায়া ছায়া, কালো কালো, কি বিচ্ছিরি সব চেহারা। কেউ দেখেছে আস্ত কঙ্কাল, কেউ বা কিছুই দেখেনি, শুধু মাঠের ওপর দিয়ে দুলকি তালে দুলে দুলে যেতে দেখেছে পালকিটাকে। সেই পালকির ভেতরে বসে আছেন গুণিনের সেরা গুণিন লক্ষ্মী আচার্যি। সবাই বলে লক্ষ্মী আচার্যি নাকি পিশাচ সিদ্ধ লোক। চেহারাটিও তেমনি, এই লম্বা চওড়া দশাশই চেহারা। খুব কম করেও 6.5 ফুটের বেশি হবেন, তবু কম নয়। ঘন কালো গায়ের রং, পরনে লাল চেলি, রক্তবস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, চাঁড়ালের হার, শকুনির হার, ধনেশ পাখির হাড়ের মালা, নানা রকমের লাল নীল পুঁতি, গাছের শিকড় আর কড়ির মালা, কত রকমের দুষ্প্রাপ্য তবলকি। কপালে দগদগ করত তেল সিঁদুর, লম্বা করে টানা। মাথায় মস্ত টাক, চোখ দুটি লাল রক্তবর্ণ, যেন ভাঁটার মতো জ্বলছে। চোখ উঠলে যেমন লাল দেখায়, তার চেয়েও লাল। সব তেজের যেন ওই চোখের মধ্যেই প্রকাশ। সেই লাল চোখ দুটি নেশায় ঢুলুঢুলু করত সর্বক্ষণ, ঠিক যেন মহাকালের অবতার। লোকেরা তাই ভয়ে ভক্তি করত সকলে, বলতো, বাবারে, সাক্ষাৎ কাল ভৈরব গো। আচার্যকে দেখলে ভয়ে বুক শুকিয়ে যেত সকলে। শুধু ভয়ের জন্য নয়, গুণের জন্যও ভক্তি করত সবাই। জিন আর করিমের মতো অপদেবতারাও হার মানত আচার্যির কাছে। যাদের হার মানাতে আচ্ছা আচ্ছা গুণিনও হিমশিম খেয়ে যেত। লোকে তাই দুপুর রাতে মাঠে ঘাটে একলা গেলে নাম নিত আচার্যি। তাদের মনে বিশ্বাস স্থিরভাবে জন্মেছিল যে আচার্যির নাম নিলে ভূত তো ভূত, ভূতের বাবাও আর কাছে ঘেঁষবে না। সেবার নাড়ু গ্রামে কলেরা মহামারী রূপে দেখা দিল। গ্রাম উজাড় করে মরতে লাগলো সব। যে বাড়িতে রোগ ঢোকে সে বাড়িতে বাতি দিতে কেউ অবশিষ্ট থাকে না। কে কার মুখে জল দেয় এমন অবস্থা। সবাই গিয়ে তখন লক্ষ্মী আচার্যিকে ধরল। আচার্যি তখন সবে তার গৃহদেবতা মহাকালীর পুজো সেরে উঠেছেন। উঠেই দেখেন সারি সারি সব দাঁড়িয়ে আছে। বললেন, কি ব্যাপার রে,
আমার এখানে কেন? লোকদুলে বলে উঠল, এখন আপনি আমাদের ভরসা আচার্যি। আপনি দয়া না করলে যে সবাই মারা পড়ি। আচার্যি বললেন, বলেই একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, দেখি মাকে বলে কি করতে পারি। পাপ করবি তোরা, আর মায়ের কাছে হতে দেব আমি। পঞ্চা বাগদি বলল, আপনিই তো আমাদের মা বাবা, আমাদের হয়ে মাকে আপনিই একটু বলুন। আমাদের ডাক তো মা শুনবে না, আপনার কথা যদি শোনে। আচার্যি বললেন, অমাবস্যা কবে? আগে আমরা তা জানি, মুখ্য সূক্ষ্ম মানুষ। আচার্যি তখন হিসেব করে বললেন, কুচবারে অমাবস্যা আগামীকাল। তোরা শ্মশানে মায়ের পুজোর ব্যবস্থা কর। সকলে মহা ধুমধামে হরারডাঙ্গার চটানে শ্মশানকালীর কাছে পুজোর আয়োজন করল। আচার্যি এলেন পুজো করতে, তবে ভূতের কাঁধে চেপে নয়, হেঁটে হেঁটে। সারা রাত ধরে চলল পুজো, হোম ইত্যাদি। শেষ রাতে পুজো শেষ হলে মা মা বলে চিৎকার করতে লাগলেন আচার্যি। একটা হাত শূন্যে তুলে বললেন, দে দে, তাড়াতাড়ি দে। কার উদ্দেশ্যে কাকে যে বললেন তা কে জানে। সবাই অবাক হয়ে দেখল সেই অন্ধকার শ্মশানে মস্ত একটা অর্জুন গাছের ডাল দুলে উঠল। তারপর কালো ছায়ার মতো আধপোড়া একটা হাত আচার্যির হাতে একটা মরার মাথার খুলি বসিয়ে দিল। আচার্যি সেটা নিয়ে মুখের কাছে এনে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কি সব মন্ত্রপাঠ করলেন। তারপর সেটা কারণ মিশ্রিত করে তুলে দিলেন গাঁয়ের লোকেদের হাতে। বললেন, এই হলো মহৌষধ, প্রত্যেকে এক বিন্দু করে জিভে দাও। আর যার যার বাড়িতে রোগী আছে তারা সেই রোগীর মুখেও এক বিন্দু করে এই ওষুধ দিয়ে দাও। তারপর বললেন, তোমরা এখনই কেউ যাবে না, আমি না যাওয়া পর্যন্ত। এখনো আমার কাজ বাকি আছে। এই বলে একটা বড় ঝাঁটা হাতে নিয়ে সেই অর্জুন গাছের দিকে তাকিয়ে বললেন, ওরে কে আছিস? গাছের ডাল অমনি দুলে উঠল। সঙ্গে সঙ্গে ছড় ছড় করে একটা ডাল পাতা জোরে নাড়িয়ে দেওয়ার শব্দ। আচার্যি বললেন, এই ঝাঁটা নে, মায়ের আদেশ। গ্রাম থেকে ঝেঁটিয়ে সব রোগ এখনই তাড়িয়ে দে, বুঝলি? আবার সেই ভয়ঙ্কর আধপোড়া লম্বা হাত চোখের পলকে আচার্যির হাত থেকে ঝাঁটাটা তুলে নিল। আচার্যি বললেন, এবার আমি যাব। বলে একটা শাঁখ হাতে নিয়ে জোরে ফুঁ দিতে দিতে খালের পাড় ধরে বরাবর চলে গেলেন আচার্যি। আশ্চর্যের কথা, এরপর কলেরা একদম নির্মূল হয়ে গেল গ্রাম থেকে। আর কেউ মরল না। যারা ভুগেছিল তারাও সেরে উঠল। আচার্যির কৃপায় প্রাণে বাঁচল সবাই। সেই থেকে আজ পর্যন্ত নাড়ু গ্রামে আর কখনো কারো কলেরা হয়নি। লক্ষ্মী আচার্যির ভাই গোবর্ধন আচার্যি একবার বিয়ে বাড়ির নেমন্তন্ন খেয়ে দূর গ্রাম থেকে আসছে। তখন মধ্যরাত্রি, ঘুট ঘুট করছে অন্ধকার। হালদার পুকুরের পাড়ে এসে বাধা পেল গোবর্ধন। দেখল তার ঠিক যাওয়ার পথটির ওপর বসে আছেন প্রভু। ভয়ে বুক শুকিয়ে গেল গোবর্ধনের। অথচ যাওয়ার এই একটিই মাত্র পথ। গোবর্ধন তখন অনুনয় বিনয় করতে লাগল, পথ ছাড়ুন গো মশাই, যেতে দিন। কিন্তু কে কার কথা শোনে? উত্তর এলো, তোরা থেকে
বিয়ে বাড়ি খেতে গিয়েছিল, লুচি মিষ্টি মাছ এসব আছে। ওগুলো রেখে যা। আগে আমার দাদা লক্ষ্মী আচার্যির জন্য নিয়ে যাচ্ছি। সে তো এখন শ্মশানে বসে জপ করছে, সে খাবে না, তুই রেখে যা। কিন্তু দাদার নিষেধ। দাদা বলেছে যে রাত বিতে পথে কেউ কিছু চাইলে দিবি না। বলো, আমার খিদে পেয়েছে, তুই আমায় দে। দেব, তবে তার আগে তুমি আমাকে শ্মশানে দাদার কাছে পৌঁছে দাও, তাকে জিজ্ঞেস করে তারপর দেব। ব্যাস, কেউ আর নেই, পথ ফাঁকা। গোবর্ধন মনের আনন্দে পুকুর পাড় থেকে আলে নামল। তারপর আল পেরিয়ে কুলিতে উঠতে যাবে এমন সময় দেখল মস্ত একটা বাঁশ ঝাড় শটান শুয়ে আছে রাস্তার উপর। মহা বিপত্তি, কোনো রকমেই যাওয়ার উপায় নেই। গোবর্ধন বলল, আবার আমার পিছু নিয়েছিস? তুই খাবার দিলি না যে? বললুম তো আমাকে দাদার কাছে নিয়ে চল। তোর দাদার সঙ্গে আমার বিবাদ, তার কাছে যাব না। তবে পথ ছাড়। যা না তুই। কি করে যাব? রাস্তার উপর এভাবে বাঁশঝাড় সরিয়ে রাখলে কখনো কোনো মানুষ যেতে পারে? কত ঝড়ে পড়ে গেছে। কোথায় ঝড়? আজ সারাদিন ধরে অসহ্য গুমট চলছে, পাতা নড়েনি গাছপালার, আর তুই বলছিস ঝড়ে পড়েছে? ওঠা শিগগির। ওর তলা দিয়ে গেলে যা না তুই। তাহলে আমাকে টিপে মারবার খুব সুবিধা হয় না? না রে, কিচ্ছু করব না। তোর ভয় করে তুই ডিঙিয়ে যা। তাও যাব না। পথ পরিষ্কার না করলে যাবই না আমি। সকাল হোক, তারপর দাদাকে গিয়ে বলি সব। গোবর্ধন আর অনুরোধ না করে বসে পড়ল সেখানে। বসে বসে মা মহাকালী আর লক্ষ্মী আচার্যকে স্মরণ করতে লাগল। এমন সময় হঠাৎ গোবর্ধন দেখতে পেল হরার ডাঙার দিক থেকে দুটো কঙ্কাল লম্বা লম্বা পা ফেলে এদিকে আসছে। দেখেই তো বুক শুকিয়ে গেল গোবর্ধনের। ভয়ে থর থর করে কাঁপতে লাগলো গোবর্ধন। মনে হলো এখুনি হার্ট ফেল করবে বুঝি। কঙ্কাল দুটো এসে বলল, ভয় নেই, আচার্য আমাদের পাঠিয়েছে। বলে সেই গাছের দিকে তাকিয়ে বলল, বড্ড সাহস তোর না? আচার্য আজ 12টা বাজাবে তোর। শিগগির গাছ তোল, তারপর আমরাও মজা দেখাচ্ছি তোকে। সশব্দে সেই লম্বা লম্বা বাঁশ ঝাড়গুলো খাড়া হয়ে গেল তখন। গোবর্ধন আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিল ঘরের দিকে। পেছনে তখন বাঁশঝাড়ের ভেতর 3 ভূতের প্রচণ্ড ধস্তাধস্তি, আর তার সঙ্গে আও আও আর খ্যা খ্যা শব্দ কানে এলো। আলাদপুরের একটা লোককে ভূতে ধরলো একবার। ভূতটা ভারী বেয়ারা। সব ওঝা হার মানল তার কাছে। সেখানকার লোকেরা তখন ঠিক করলো লক্ষ্মী আচার্যকে ডাকতে যাবে। গ্রামের বেশ মাতব্বর গোছের 2জন লোক এসে হাজির হলো লক্ষ্মী আচার্যের কাছে। আচার্য তাদের চিনতেন। একজনের নাম ভজহরি বিশ্বাস, আর একজনের নাম কেষ্ট দাস। আচার্য বললেন, কি ব্যাপার ভজহরি, এমন অসময়ে? মুশকিল হয়েছে আচার্য মশাই। কেন কেন? আমাদের গ্রামের একজনকে ভূতে ধরেছে, বড় বেয়ারা ভূত, কিছুতেই ছাড়তে চাইছে না। সব রোজা হার মেনেছে তার কাছে। এখন একমাত্র ভরসা আপনি।
আপনি গিয়ে না ছাড়ালে মারা পড়ে যাবে বেচারি। তা না হয় ছাড়াবো, কিন্তু যত ভূতে কি তোদেরকেই ধরে? কই আমাকে তো ধরে না। কি যে বলেন আচার্যি, আপনি হলেন গুণিনের সেরা গুণী। ভূতেরা আপনাকে কাঁধে নিয়ে ঘোরে, আপনার আজ্ঞাবহ। আমাদের ভাগ্য যে আপনার মতো লোককে আমরা বিপদে পাই। আচার্য হেসে বললেন, চল চল দেখি কি রকম ভূতে ধরেছে তোদের লোককে। খুব তালে এসে পড়েছিস, না হলে আরেকটু পরেই আমি বেরিয়ে যেতাম। আচার্য চললেন আলাদপুরে। আলাদপুরে পৌঁছানো মাত্রই গাঁয়ের উৎসাহী লোকেরা সবাই চলল আচার্যের পিছু পিছু। গুণিনের সেরা গুণিন এসেছে, তার ভূত ছাড়ানো দেখতে হবে বই কি। খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকেও বহু লোক ছুটল। আচার্যের ডাক পড়েছে যখন, ব্যাপারটা তখন নিশ্চয়ই সাংঘাতিক। আচার্য রোগী দেখলেন। রোগীর চোখ মুখের ভাব দেখে বললেন, এই হু বলাটা আচার্যের বৈশিষ্ট্য। কোনো জটিলতা দেখলেই তাহলেই লোকেরা বুঝে নেবে অবস্থা গুরুতর। বলে আচার্য বললেন, দাও দুটি সর্ষে চোঁয়া আর গুটি কত প্যাকাটি দাও। রোগীর বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে সর্ষে চুইয়ে প্যাকাটি ভেঙে আচার্যকে এগিয়ে দিল। আচার্য ভৈরবের মতো দাঁড়িয়ে মন্ত্র বলে সেই সর্ষে চোঁয়া ছুঁড়ে দিলেন রোগীর গায়ে। আর যাই কোথা, রোগী তখন তারপর প্যাকাটির মাথায় আগুন ধরিয়ে সেই আগুন নিভিয়ে পিছনের ফুটোয় ফুঁ দিয়ে মুখে ধোঁয়া দিলেন আচার্য। রোগী তো কাটা ছাগলের মতো থর ফর করতে লাগলো তখন। আচার্য বললেন, তা তো যাবি রে বেটা, কিন্তু ধরেছিলি কেন? আর কথা নেই। ভূতে পাওয়া রোগী একদম চুপ, কেবল গোঁ গোঁ করে। আচার্য বললেন, কই রে, কি হলো বল, ওকে ধরেছিলি কেন? তুই ছিলিস কোথায়? কেন তুই ওদের ছাঁচ তলাতে ছিলিস? ও কি ইচ্ছে করে তোকে দেখে তোর গায়ে ফেলেছে? বেশ করেছে ফেলেছে। তা তুই যখন দেখলি ও জল ফেলতে আসছে, তখন তুই বা সরে গেলি না কেন? ওদের ছাঁচ তলায় দাঁড়িয়ে তুই ওকে দেখতে পেলি না, আর ও তোকে না দেখতে পেয়ে তোর গায়ে জল ফেলেছে বলে তুই ওকে ধরলি? রোগী তখন প্যাচে পড়ে চুপ হয়ে যায়। আচার্য বললেন, তার মানে ইচ্ছে করেই ওকে ধরবি বলেই ওর জল তুই গা পেতে নিয়েছিস? আচার্য গম্ভীর গলায় বললেন, কোথায় থাকিস তুই? এই গ্রামের কাছাকাছি আমি থাকি, তুই জানতিস না? তাহলে কেন ধরেছিস বল? ওরে বেটা, যাক, তুই একে ছাড়বি কি না বল? ছেড়ে দেব নয়, এক্ষুনি ছাড়।
না, তোকে এক্ষুনি ছাড়তে হবে। হ্যাঁ। অবাক কাণ্ড, যে লোক একটু আগেও ধুলোয় শুয়ে ছটফট করছিল সে আবার সুস্থ হয়ে আচার্যকে প্রণাম করে উঠে বসল। সকলে জয়ধ্বনি করল। আচার্যি বলল, বাবা, এ কি জাতা লোক! মনে করো ভূতে আচার্যের পালকি বল। কত ভূত জব্দ হলো, তো এ বেটা কোন ছাড়! ওহ, এ যে ফেলতে দেখলুম রে ভাই! বলে যে যার চলে গেল। আচার্যও নিজের পাওনা গন্ডা বুঝে নিয়ে সন্ধ্যার পর ভূতের কাঁধে চেপে ফিরে এলেন। পরের দিন সকালে আলাদপুরের লোকেরা আবার এসে হাজির। সেই ভজহরি বিশ্বাস, কেষ্ট দাস আবার এলো। এসে হাত জোর করে বলল, পেন্না হয়ে আচার্য মশাই। আচার্য তখন দাওয়ায় বসে গঞ্জিকা সেবন করছিলেন। বললেন, কি ব্যাপার হে, আবার কি মনে করে? ব্যাপার সাংঘাতিক আচার্য মশাই, আপনি চলে আসার পরই ভূতটা আবার এসে ধরেছে রোগীকে। গঞ্জিকার কলকেটা রেখে দিয়ে লাল রক্ত জবার মতো চোখ দুটো পাকিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন আচার্য। আবার এসেছে? এত বড় স্পর্ধা! রাগে উত্তেজনায় আচার্য ঠক ঠক করে কাঁপতে লাগলেন। রাগলে তাকে ভয়ঙ্কর দেখায়। আস্ত মানুষটাই যেন পাল্টে যায় অদ্ভুতভাবে। মুখখানি কঠিন হয়ে ওঠে, গালে ভাঁজ পড়ে, কপাল কুঁচকে যায়, দারুণ দেখায়। আচার্য বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু গেলে কি হবে? তাকে আসতে দেখেই ভূতটা ছেড়ে পালালো। রোগী তখন আবার সুস্থ দেহে প্রণাম করলো তাকে। বলল, কি হবে আচার্য মশাই? কিছু হবে না, কোনো ভয় নেই, আমি তো আছি। আচার্য চলে গেলেই ভূতটা ভর করে লোকটিকে, আর তাকে আসতে দেখলেই ছেড়ে পালিয়ে যায়। মহা মুশকিল। আচার্য ভূতের ঠেকামো দেখে চটে যান। যাবেন নাই বা কেন? এসব ঝামেলা আর ভালো লাগে না তার। খুব কম করেও 80-র ওপর বয়স তো হলো। মন্ত্রশক্তিতে ভূতকে তিনি বশ করেছেন, কিন্তু জরা মৃত্যুকে জয় করবেন কি করে? এ বয়সে কি আর ভূতের সঙ্গে ছ্যাঁচড়ামো করতে ভালো লাগে কারো? শেষে একদিন রেগে বললেন, ঠিক আছে, আজ একটা হেস্তনেস্ত করবই এর। তখন রোগীর বাড়ির লোকেদের বললেন, দেখ, আজ আর আমি যাব না, তবে কাল তোরা কেউ যেন ডাকতে আসিস না আমাকে। আমি রোজ যে সময়ে যাই, কাল তার চেয়ে আগেই আমি যাব। আর আমি গেলে কেউ যেন ব্যস্ত হোস না, কারণ আমি যে গেছি এ কথাটা রোগী যেন কোনো রকমে জানতে না পারে। কাল একটা শেষ বোঝাপড়া করতে চাই আমি। ভজহরি ও কেষ্টদাস ফিরে এলো। পরদিন লক্ষ্মী আচার্য ঠিক দুপুরবেলায় চললেন ভূত ছাড়াতে। আলাদপুর পৌঁছেই আচার্য করলেন কি, সর্বাগ্রে এক মুঠো ধুলো পড়ে সেই বাড়িটার চারপাশে গণ্ডি দিয়ে দিলেন। তারপর সোজা গিয়ে ঢুকলেন রোগীর ঘরে। রোগী তো আচার্যকে দেখেই আঁতকে উঠল। তার পেটের পিলে মাথায় উঠে গেছে তখন। এমন অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে গিয়ে হাউমাউ করে উঠল সে। কিন্তু সে মাত্র ক্ষণিকের জন্য। পরক্ষণেই আবার স্বাভাবিক হয়ে গেল। রোগী আবার সুস্থ হয়ে প্রণাম করলো আচার্যকে। অতি কষ্টে চেঁ চেঁ করে বলল, মরে গেল আচার্য মশাই, আর তো পারি না। এই মাত্র আপনাকে দেখে আমাকে ছেড়েছে, আপনি চলে গেলেই আবার ধরবে আমায়।
আচার্যি বললেন, চুপ করে বসে থাকো তুমি। ওর যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিয়ে এসেছি, আবার এক্ষুনি এসে ধরবেও তোমাকে। আচার্যির কথা শেষ হতে না হতেই চেঁচিয়ে উঠল রোগী। চোখ লাল করে বলল, কি করবে শুনি? এত লোকেরও লাভ নয়, তোরই না। তোর কি এমন ফাঁকা কানে বই দিয়েছি আমি যে আমাকে খাওয়ানোর জন্য এমন উঠে বলে রেখেছিস? আচার্যি বজ্র গম্ভীর স্বরে বললেন, ওকে তুই ছেড়ে দিয়ে আবার ধরেছিস কেন বল? কেন ধরবো না? আমি তো চলে যাচ্ছিলাম। কেন তুই গন্ডি দিলি? আজ তোর শ্রাদ্ধ করব বলে গন্ডি দিয়েছি। রোগী নিজের মনে বিড়বিড় করে কি যেন বলল, হয়তোবা গালাগালি করলো আচার্যকে। আচার্যি রোগীকে বললেন, তুই যে সেদিন বললি আমি ওকে ছেড়ে যাব, তা আবার কেন ধরলি? আর কোনো উত্তর নেই রোগীর মুখে। আচার্যি এবার তার ঝোলার ভেতর থেকে একটা মরার মাথার খুলি বার করলেন। খুলিটা দেখেই লাফিয়ে উঠল রোগী। ওরে বাবা, ওটা তুই বের করলি কেন আচার্যি? শিবু জানালেন জামাই বিশুর ঘরটি ওটা। ও যে আমি চিনি। বিশুকে সাপে কাটলো সেবার রথের দিনে। ঘাসে মোড়া, কেউ পোড়াতে দিল না। গানের লোকেরা বলল গলার বঞ্চাসে করে ওটা গানের জলে ভাসিয়ে দাও। সেই মোড়া বাবুর মায়ের গালে ভেসে দেখলো গিয়ে ওড়ার ডাকার চটানে। সে আর কুকুরে চেরাচিরি করলো। মাথাটা নিয়ে তুই প্রেত পুজো করে পচালি। তারপর তোর চেলারা ওটা পরিষ্কার করে তোকে কারণ কেটে দিল। ওটা তোর ঝুলিতে রেখে দেওয়া যাচ্ছি, তোর মায়ের বড়ি। আচার্যি তখন ঝুলির ভেতর থেকে একটা বোতল বের করলেন। বললেন, দেখেছিস তো? ওতে কি আছে রে? 7ই নক্ষত্রের জল। আচার্যি মরার মাথার খুলিতে 7ই নক্ষত্রের জল ঢেলে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কি সব মন্ত্র পড়লেন। তারপর সেই জল ছুঁড়ে মারলেন রোগীর গায়ে। রোগী তখন বাপরে মারে করে উঠল। ওরে আমার গান হয়েছে রে, তোর মায়ের বড়ি আচাচ্ছি, আমায় ছেড়ে দে, আর ধরবো না এগিয়ে। তোকে আজ ছাঁটা পেটা করে তাড়াবো আমি। রোগী এবার তেতে উঠল। দেখ আচাচ্ছি, মুখ সামলে কথা বলবি। আমাকে তুই জানা মনে করিস নি। এককালে আমি মস্ত পণ্ডিত ছিল। আমার গর্ব দোষে পেট চলে পেয়েছি তাই। যা বললি তার কোনোদিন বলবি না। বেশ করব বলবো। যে সত্যিকারের পণ্ডিত হয় সে কখনো এই রকম ছ্যাচরামো করে? খবরদার বলছি, আমার সঙ্গে সভ্য করে কথা বলবি। বেশ, বলবো। তুই সত্যি পণ্ডিত কি অকাট মুখ্যু তার পরিচয় দে আগে, তারপর বলবো। ঠিক আছে, আমাকে তুই পরীক্ষা কর। আচার্যি একটু সময় কি যেন ভাবলেন, তারপর বললেন, বল দেখি, হরধনুকে ভেঙেছিল? তোর মরা বাবা ভেঙেছিল। ওই নাম আমাকে বলতে আছে যে বলবো। তুই বেটা জানিস যে বলবি? জানি না তো জানি না। আমাকে এবারের মতো ছেড়ে দে, আমার কাঠ হয়েছে। এখন কি ছাড়বো? আগে তুই স্বীকার কর যে তুই মুখ্যু। তা কেন করবো
তবে কেন ছাড়বো? ওই প্রশ্নটা বাদ দিয়ে তুই অন্য প্রশ্ন কর। আচার্যি বললেন, বেশ, তাই করছি। বল, দশরথের বড় ছেলের নাম কি? বলবো না, ও নাম আমাকে বলতে নেই। না বললে আমিও তোকে ছাড়বো না, আরও গালাগালি দেব। একান্তই বলবি তাহলে? হ্যাঁ। তবে শোন, সীতাপতির যে নাম, দশরথের বড় ছেলের সেই নাম। এরকম উত্তর তো আমি চাই না। আর আমাকে জ্বালাস না যাচ্ছি, ওই নাম বললেই আমি উদ্ধার হয়ে যাব। আমি দিন সত্যি করছি, আর কখনো এর ত্রিসীমানায় আসবো না। এবার আমায় ছেড়ে দে। যা, দূর হয়ে যা। তবে তুই যে যাচ্ছিস তার একটা চিহ্ন দিয়ে যা। কি চিহ্ন চাস তুই বল? এই শিলটাকে মুখে করে নিয়ে যা। ওরে বাবা, ও আমি পারবো না। আমার শরীর বড় দুর্বল। আমায় অন্য কিছু করতে বলা যাচ্ছি। তবে ওই জুতোটাকে নিয়ে যা। জুতো আমি ছুঁই না। বেশ, ওই পাঁকুড় গাছের একটা কাঁচা ডাল ভেঙে দিয়ে যা তবে। তা যাচ্ছি, গন্ডি মুছে দে। আচার্যি গণ্ডি মুছে দিলেন। তারপর সকলকে বললেন, পাঁকুড় গাছের ডালটা ভাঙা মাত্রই তারা যেন রোগীকে ধরে ফেলে, কেননা ভূতে ধরা লোকের গা থেকে ভূত যদি ছেড়ে যায় তবে সে সময় পড়ে গেলে হয় অঙ্গহানি, না হলে মৃত্যু হতে পারে। রোজার বাবারও তখন আর কিছু করার থাকে না। যা হোক, রোগী তখন মাতালের মতো টলতে টলতে উঠে দাঁড়ালো। তারপর সেইভাবেই টলতে টলতে রাস্তা ধরে পুকুর গাছটার দিকে চলল। রোগীর সঙ্গে চলল কয়েকজন সদা সতর্ক লোক। পুকুরতলায় যাওয়া মাত্রই বিরাট একটা কাঁচা ডাল সকলের জোড়া জোড়া চোখকে বিস্মিত করে মর্মর শব্দে ভেঙে পড়ল গাছতলায়। আর সেই সঙ্গে হু হু করে হাওয়া বইতে লাগলো। সে কি ভীষণ দমকা হাওয়া, যেন ঝড় উঠল। ধুলো কুটো শূন্যে উঠে ঘুরপাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে রোগীর বাড়ির লোকেরা ধরে ফেলল রোগীকে। তারপর সবাই মিলে ধরাধরি করে ধরে নিয়ে এলো তাকে। আচার্যি একটা রক্ষা কবচ করে ঝুলিয়ে দিলেন তার গলায়। আচার্যির কৃপায় সে যাত্রায় বেঁচে গেল সেই লোকটি। লক্ষ্মী আচার্যির ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। হ্যাঁ, গুণিনের মতো গুণিন বটে, সবার সেরা গুণিন। শুধু এই ঘটনা নয়, আরও বহু ঘটনায় সাফল্য লাভ করেছেন লক্ষ্মী আচার্যি। তবে কেউ প্রশংসা করলে তিনি ক্ষেপে যেতেন, বলতেন, বেরো শালারা, যা করেছে তা আমার মা ব্রহ্মময়ী করেছে। আমি কি করেছি রে? আমায় তোষামোদ করতে এসেছিস কেন? মায়ের চেয়ে আমি বড় না? কাজেই লক্ষ্মী আচার্যির কাছে কেউ বড় একটা বিপদে না পড়লে সচরাচর যেত না। আচার্যি গুণীন মানুষ তো, দিন রাত নেশায় চুর হয়ে থাকতেন। সন্ধ্যা হলেই ভূতের কাঁধে চেপে যেতেন হরার ডাঙায়, হরিহর ডাঙার চটানে। সেখানে একদল ভূত এসে জমত। কালো কালো ছায়া ছায়া ভূতেরা, আলোর রেখার মতো কঙ্কালের দল ঝুপঝাপ করে গাছের ডাল থেকে নেমে আসত। শ্মশানে থেকে উঠে আসত কায়াহীন ছায়ারা। আচার্যির গাঁজার কলকেটা এগিয়ে দিয়ে বলতেন, এটা ঠিক করে সেজে দে। অমনি একজন সেটা হাতে নিয়ে সাজতে বসত। শয়ের থেকে ফুঁ দিয়ে আগুন বের করে ধরাতো। তারপর বলতো, এই নে খা, একটু পেশাদ আমাদেরকেও দিস আচার্যি।
আচার্যি একটা টান দিয়ে ভূতেদের হাতে তুলে দিতেন সেই কলকেটা। তারপর সেটা হাতে হাতে ঘুরত। আড়ালে আবডালে লুকিয়ে এ দৃশ্য যারা দেখত তারা এসে গল্প করত অন্যদের কাছে। সকলে অবাক হয়ে যেত শুনে, চোখ দুটো বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠত। পেঁচোই পেয়েছে একটা ছেলেকে, কখনো নীল কখনো লাল হয়ে যাচ্ছে। সবাই বলল, ও ছেলে বাঁচবে না, 4 দিনের ছেলে বাঁচে কখনো? খবর গেল আচার্যির কাছে। বললেন, বাঁচবে না মানে? আমি ওকে বাঁচাবো। সবাই কেঁদে কেটে পায়ে ধরল আচার্যি। দয়া করুন আচার্যি মশাই। দয়া তো করছি রে বাবা, বলছি তো বাঁচাবো। আজ মাঝরাতে ছেলের মাকে একলা যেতে বলবি শ্মশানে। ছেলেকে সঙ্গে নিয়ে যাবে শুধু, তারপর আমি আছি। একলা যাবে? ভয় করবে না বাবা? ভয় করলে তো চলবে না, ছেলেকে বাঁচাতে গেলে সাহস করে যেতে হবে। যেতে যখন হবেই তখন যাওয়া হলো। ছেলেকে বুকে নিয়ে ছেলের মা একলা চলল হরারডাঙ্গার চটানে। বাবুর মায়ের খালের ধারে আসতেই কে যেন বলল, তুই ওইখানটায় বস মা, ছেলেটা দে। ছেলের মা খালের ধারে বসে পড়ল। দে, ছেলেটা দে। ছেলের মা তো অবাক, কাউকেই তো সে দেখতে পাচ্ছে না, দেবে কাকে? ছেলেটাকে তুই ধর, আমি নিয়ে নিচ্ছি। ছেলেটাকে তুলে ধরল মা। অমনি কোথা থেকে দুটো হাত এসে নিয়ে নিল ছেলেটাকে। লক্ষ্মী আচার্যি শ্মশানে ছিলেন। সেই হাত দুটো ছেলেটাকে নিয়ে আচার্যির পায়ের কাছে নামিয়ে রাখল। আচার্যি বললেন, এখানে রাখলি কেন? শয়ের ওপর শুয়ে দিয়ে আয়। অমনি পিছন থেকে ছেলের মা কেঁদে উঠে বলল, না না, আতুরের ছেলে, ওকে শয়ে শোয়াবেন না আচার্যি মশাই, কুচি গা, বড্ড লাগবে। আচার্যি গম্ভীর গলায় বললেন, তুই এখানে এলি কেন? তোকে না খালের ধারে বসতে বললাম? ক্ষমা করুন, আমি থাকতে পারলাম না। আচার্যি বললেন, ঠিক আছে, এসেছিস যখন বস, কথা বলবি না, উঠবি না। তারপর কাকে যেন উদ্দেশ্য করে বলল, কই রে, যা শয়ের ওপর ওকে রেখে আয়। অমনি সেই হাত দুটো ছেলেটাকে তুলে নিয়ে রেখে এলো শয়ের ওপর। ছেলে তো নয়, লাল রক্ত মাংসের ডেলা একটি, কখনো নীল কখনো লাল কখনো হলুদ হয়ে যাচ্ছে ছেলেটার গায়ের রং। ছেলের মা অধীর আগ্রহে বসে রইল। রাত যখন শেষ হয়ে আসছে, আচার্যি তখন ছেলের মাকে বললেন, যা, এবার তোর ছেলে নিয়ে তুই ঘরে চলে যা। মা তো আনন্দে লাফিয়ে উঠল। উঠো না, বসো বলে শয়ের দিকে তাকিয়ে ছেলেটাকে ডাকলেন তিনি। আয়, উঠে আয়। মা তো অবাক, 4 দিনের ছেলে উঠে আসবে কি? কিন্তু উঠে এলো ছেলেটি। আচার্যের ভেলকিতে সব কিছুই সম্ভব। 4 দিনের ছেলে পা পা করে এগিয়ে এসে মায়ের কোলে শুয়ে পড়ল। আচার্যি বললেন, যা, খুব বেঁচে গেছে যাত্রা, আর কোনো বিপদ নেই। সাবধানে রাখিস, কাল একটা মাদুলি করে দেব, সেটা ছেলের গলায় পরিয়ে দিবি। ছেলের মা ছেলে নিয়ে ঘরে চলে গেল। লক্ষ্মী আচার্যির যশের ধারা গড়িয়ে পড়ল দেশ দেশান্তরে। এইভাবেই দিন যায়। একদিন আচার্যি যখন হরার ডাঙায় যাচ্ছিলেন, পালকি বইতে বইতে ভূতেরা তখন বলল, আচ্ছা গুনিন। গুনিন তখন নেশায় চুর।
কি রে? আচ্ছা, তুই এত সাহস পেলে কোত্থেকে রে? কেন? আমার মা ব্রহ্মময়ীর কাছ থেকে পেয়েছি। সত্যি গুণিন, তোর মতো সাহসী লোক একজনও দেখিনি আমরা। আচ্ছা, তোর কি কোনো কিছুতেই ভয় করে না? এই যে আমাদের কাঁধে চেপে ঘুরে বেড়াস, হাজার হলেও মানুষ তো তুই। না, তোরা দেখছি ভূত তো ভূত। ভয় থাকলে কখনো তোদের কাঁধে চেপে ঘুরে বেড়াই? তা বটে, তা বটে। কিন্তু তোদের মতলবটা কি বলতো? আজ হঠাৎ এ কথা জিজ্ঞেস করছিস যে? না, মতলব আর কি, হাজার হলেও তুই আমাদের মনিব, তাই জিজ্ঞেস করছিলাম যদি তোর কোনো কিছুতে ভয় ডর থাকে তবে সে ভয়টা আমরা ভেঙে দেব, এই আর কি। এই কথা রোজই হয়। আচার্যি বলেন, তোরা বেটারা জ্বালিয়ে মারলি, আমার আবার ভয় কি? ভূতেরা বলে, বল না গুণিন। আচার্যি বলেন, আমি কাউকে ভয় করি না, কোনো বেটাকে ভয় করি না। ভূতেরা চুপ হয়ে যায়। অন্য দিনের মতো সেদিনও সন্ধ্যার পর ভূতেরা আচার্যির পালকি বয়ে আনছিল। আচার্যি সেদিন দারুণ নেশা করেছিলেন। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। তা সত্ত্বেও সেই বৃষ্টিকে উপেক্ষা করে তিনি শ্মশানে যাচ্ছিলেন জপ করতে। অন্য দিনের মতো সেদিনও ভূতেরা বলল, বল না গুণিন, তোর কিসে ভয়? আচার্যি বললেন, ভয় আবার কিসের? বল না বাবা। নেশায় আরক্ত চোখ দুটিকে একবার চারদিকে ঘুরিয়ে আচার্যি বললেন, একান্তই শুনবি তাহলে? হ্যাঁ হ্যাঁ, শুনবো। ভয় অবশ্য তেমন কিছু নয়, তবে 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 কি, বল না। শ্মশানে নামবার মুখে যে শ্যাওড়া গাছটা আছে, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, ওই গাছের ডালে তো শশধর নাপিত গলায় দড়ি দিয়েছিল। হ্যাঁ, ওই শ্যাওড়া গাছের ডাল থেকে একটা হুট ট্যাটারু পাখি ডেকে ওঠে। ডাকে, রোজ ডাকে। ওই পাখিটা যখন আচমকা ডেকে ওঠে তখন কেন জানি না আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। এই যা, আর কিছু নয়। হ্যাঁ, এই কথা, তা আমাদের আগে বলিসনি কেন গুণিন? দেখ না, আজই বেটাকে শেষ করে দিচ্ছি। দিবি? তাই দে, একেবারে খতম করে দে বেটাকে। সে কথা আবার বলতে। কিছুক্ষণ পরেই হরার ডাঙা এসে গেল। আর চরের ঢালে শ্মশানে নামার মুখেই বিপর্যয়টা ঘটে গেল হঠাৎ। ঘুরঘুটি অন্ধকারে বনবাদারের ভেতর থেকে পাখিটা বিকট স্বরে ডেকে উঠল সেদিনও। চমকে উঠলেন গুণিন, আর সঙ্গে সঙ্গে মনে হলো কেউ যেন তার পালকিটাকে দেশলাইয়ের খোলের মতো ছুঁড়ে ফেলে দিল। অমনি কোটি কোটি গলায় কারা যেন ভীষণ রবে ডেকে উঠল সেই পাখিটার স্বর নকল করে। শুধু তারা নয়, আশপাশ থেকে চারিদিক থেকে তখন সে কি হাসি, হো হো হো, হা হা হা, আর আর্তনাদ। এই চুপ কর তোরা, এরম করিস না। শ্মশানের থেকে যেন হাজার হাজার কায়াহীন ছায়ারা সব এলোমেলো উঠে দাঁড়ালো। গুণিন বুঝতে পারলেন আজ আর তার নিস্তার নেই। নেশার ঘোর কেটে গেছে তখন। বুক ঠিপ ঠিপ করছে ভয়ে। ছিটকে পড়ে গিয়ে সারা গায়ে হাতে কি অসহ্য যন্ত্রণা।
কোমরের অস্থি সন্ধিটাও ভেঙে গেল নাকি? বুকটা ভিজে ভিজে ঠেকছে, বোধ হয় নাক দিয়ে রক্ত ঝরছে। আচার্য দেখতে পেলেন দুটো আধ পোড়া হাত ক্রমশ ধীরে ধীরে তার গলার কাছে এগিয়ে আসছে। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় এরকম নানা স্বাদের গল্প নিয়ে আসছি আমরা গল্পদূত। শুনতে থাকুন। শুভরাত্রি, ভালো থাকবেন।